আসসালামু আলাইকুম। আমি তনু। আমি অ্যালকিন পড়াচ্ছি। অ্যালকিনের নতুন একটা টপিক নিয়ে চলে আসছি। টপিকটার নাম হচ্ছে মার্কোনিভ রুল বা খরাসের নীতি। গত ভিডিওতে আমরা মার্কোনিভের নীতি বা মার্কোনিভের সূত্রটা পড়িয়েছি। আজকে আমরা পড়ব অ্যান্টি মার্কোনিভ রুল বা খরাসের নীতিটা। এখন এই যে খরাসের নীতি, এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন এসে থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার 7 কলেজ বলেন, ডিইউ 7 কলেজ, এখান থেকে। এই টপিকটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি আপনাদের পড়ানোর চেষ্টা করছি। মন দিয়ে টপিকটা বোঝার চেষ্টা করেন। দেখেন, এই মার্কোনিভের রুল তো আমি আগের দিন পড়িয়েছি। এই মার্কোনিভের রুল ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগে দেখে এসে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য কি ভালো হবে বুঝতে। এখন এই খরাসের নীতিটা কিভাবে আসলো সেটা আমরা জানতে গেলে আমাদের আবার ফিরে যেতে হবে কি, আমাদের যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াগুলো ছিল, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে কি ছিল, সংযোজন বিক্রিয়া, তার একটা পার্ট কি ছিল, হাইড্রোজেন হ্যালাইডের সংযোগ। সেই হাইড্রোজেন হ্যালাইডের সংযোগ বলতে কি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলোকে বোঝায়। হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যদি কোনো যৌগের বিক্রিয়া হয়, সেক্ষেত্রে যেহেতু ফ্লোরাইড অত্যন্ত তড়িৎ ঋণাত্মক মৌল, বিক্রিয়ায় গ্রহণ করে এ সক্রিয় হয়ে যায় এবং অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়। এজন্য এই হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে কোনো বিক্রিয়া হয়ে থাকে না। আর হাইড্রোজেন আয়োডাইড অস্থায়ী যৌগ, তাও বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হাইড্রোজেন ক্লোরাইডও অংশগ্রহণ করে। এখন আসি হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে। এই হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে এসে হয়েছে ঝামেলা। এই হাইড্রোজেন ব্রোমাইডের যখন সংযোজন বিক্রিয়া করতে যাওয়া হয়েছে, তখন দেখা গেছে আপনার যে এটা খরাসের নিয়ম মানতেছে। কিছু কিছু বিজ্ঞানী বলতেছে না, এটা হচ্ছে খরাসের নিয়মে হবে, আবার কেউ কেউ বলছে হচ্ছে মার্কোনিভের নিয়ম হবে। এখন মার্কোনিভের নিয়মে যেহেতু ত্রুটি পাওয়া যাচ্ছে, তখন কি করেন, এই খরাস হচ্ছেন একজন বিজ্ঞানী। সে হচ্ছে শিকাগো ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন তিনি, এবং আরেকজন বিজ্ঞানী ছিল আরএফ মায়ো। এই দুইজন বিজ্ঞানী কি করলো, গবেষণা করতে করতে এই যে দ্বিধাগ্রস্ত হয়েছিল এতদিন পর্যন্ত, সেটা 1933 সালে এসে তাদের এই গবেষণা তারা প্রকাশ করেন। গবেষণায় তারা পান যে কি, আমাদের যে অপ্রতিসম অ্যালকিনের সাথে যে অপ্রতিসম বিকারকের যে সংযোজন বিক্রিয়াটা করব, এটা সজ্জাটা সম্পূর্ণ নির্ভর করবে কিসের উপর, পার অক্সাইডের উপস্থিতির উপর। হ্যাঁ, কিসের উপর, পার অক্সাইডের উপস্থিতির উপর। অলরেডি মার্কোনিভ বলেছিল যে আমি যদি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করি, তাহলে দুই ধরনের উৎপাদ তৈরি হবে। একটা হচ্ছে প্রকৃত উৎপাদ, আর একটা হচ্ছে গৌণ উৎপাদ। এখানেও দুই ধরনের উৎপাদ তৈরি হবে, কিন্তু মার্কোনিভ যেটা বলছিল তার একদম বিপরীত যে কথাটা, সেটাই হচ্ছে এখন খরাস সাহেব বলতেছে। তাহলে খরাস সাহেব যে সূত্রটা বলছে সেটা আমরা একটু জেনে নিই। উনি বলতে চাচ্ছে যে পার অক্সাইডের উপস্থিতিতে, কিসের উপস্থিতি, পার অক্সাইডের উপস্থিতি, এটাই সবচেয়ে মূল কথা, যে পার অক্সাইডের উপস্থিতি। অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া করায়, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে, সেখানে বিকারকের ঋণাত্মক আয়ন যুক্ত হবে। কি আয়ন? ঋণাত্মক আয়ন। ঠিক আছে। আর এতদিন খরাস সাহেব কি বলেন, সেখানে পার অক্সাইডের উপস্থিতি ছিল না। তিনি বলছিলেন অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে, দুই ধরনের উৎপাদ তৈরি হবে। আর ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর এই খরাস তার একদম বিপরীত কথা বলেন, যদি পার অক্সাইড দেওয়া হয়, তাহলে যেই কার্বনে হাইড্রোজেন বেশি ছিল, সেখানে কি এই আমার বিকারকের ঋণাত্মক, অর্থাৎ এই ব্রোমাইড আয়নটা সেই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, সেখানেই যুক্ত হবে। এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে আসেন পরিষ্কার আপনি হয়ে যায় যে কি বলছেন খরাস সাহেব। আর খরাস সাহেবের এই বিক্রিয়াগুলো আমরা এখন হাতে কলমে দেখলেই বুঝতে পারবো যে খরাস সাহেব কি বলেন আর কেন এটা মার্কোনিভের বিপরীত হচ্ছে। তাহলে খরাস সাহেব বলছেন কি, আমাদের কি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করতে হবে। তাহলে সেই অপ্রতিসম অ্যালকিন আমি নিচ্ছি CH3, CH ডাবল বন্ড CH2। এটা কি অপ্রতিসম অ্যালকিন, এর সাথে কি বিক্রিয়া করবে, অপ্রতিসম বিকারক কি, এইচ হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এই বিক্রিয়া করলো। এখানে একটা কথা উনি বলছে যে পার অক্সাইডের উপস্থিতি, এই পার অক্সাইডের উপস্থিতি দিলে কি হয়ে যাবে, সজ্জাটা চেঞ্জ হয়ে যাবে। মার্কোনিভ যে সজ্জাটা দিছিল, সেই সজ্জাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এই পার অক্সাইড দিয়ে দিলাম। পার অক্সাইড দেওয়ার পরে এখন আমাদের কাজ, এখানে মার্কোনিভও বলছিল যে দুই ধরনের উৎপাদ তৈরি হবে, অর্থাৎ দুইটা যৌগ উৎপন্ন হবে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। হচ্ছে আমাদের খরাস সাহেবও তাই বলেন, কিন্তু একটু ভিন্ন বলেন। যে উনি বলেন যে মার্কোনিভ বলছিলেন কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে
যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর খরাস সাহেব বলছে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে আমাদের এই হাইড্রোজেন ব্রোমাইডের যে ব্রোমাইড মাইনাস আয়নটা সেখানে যুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা আসেন করি। তাহলে আমরা যেহেতু খরাসের নিয়মটা করতেছি, তাহলে আগে দেখাই যে খরাস সাহেব বলছিল যে কার্বন অপ্রতিসম কার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হয়ে যাবে, এই ব্রোমাইড আয়নটা সেখানে যুক্ত হবে। আর কি এই হাইড্রোজেন আয়ন তালি থেকে যাচ্ছে, এই হাইড্রোজেনটা কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেই জায়গায় যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে বিক্রিয়াটা হবে। তাহলে বিক্রিয়াটা করি CH3, আর যেহেতু আমরা সংযোজন বিক্রিয়া করছি ডাবল বন্ধন ভেঙে কি তৈরি হবে, হাত তৈরি হবে। তাহলে এই জায়গায় কি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আপনার হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে আমাদের কি এখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে H2 হচ্ছে। আর কি যেহেতু এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, এখানে কি সেই হাইড্রোজেন ব্রোমাইডের ব্রোমাইড আয়নটা চলে আসবে। তাহলে CH2 ব্রোমাইড। তাহলে এইটার নাম কি হচ্ছে, এইটার নাম হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড। কি এন প্রোপাইল ব্রোমাইড, ব্রোমাইড। আর এটা যেহেতু মুখ্য যৌগ, এটি বেশি উৎপন্ন হবে। এটি কতটুকু উৎপন্ন হবে, এটা হচ্ছে 99.1%। হ্যাঁ, এটা উৎপন্ন হবে। এটা কি যৌগ, এটা হচ্ছে মুখ্য যৌগ বা প্রকৃত যৌগ, মুখ্য যৌগ। এটা হচ্ছে মুখ্য যৌগ। এবার আসি গৌণ যৌগ। ঠিক আছে, গৌণ যৌগে কি হবে, গৌণ যৌগ যেই জায়গায় হাইড্রোজেন সংখ্যা বেশি, অর্থাৎ যেই জায়গায় হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে CH3 CH, যেখানে এখানে কি হবে, এখানে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম, এখানে হচ্ছে ব্রোমাইড আয়নটা চলে যাবে। তাহলে আইসো যৌগ গঠন হবে। আর এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল, এখানে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হয়ে গেল। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে আইসো প্রোপাইল ব্রোমাইড। আইসো কি প্রোপাইল ব্রোমাইড। আশা করি বিক্রিয়াটা বুঝছেন আপনারা। আর এটা কতটুকু উৎপন্ন হবে, 0.99% বা 0.9%। এটা হচ্ছে কি গৌণ যৌগ, আর এটা হচ্ছে মুখ্য যৌগ। তাহলে খরাস সাহেব কি বলেন, খরাস সাহেব বলেন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া যদি পারঅক্সাইডের উপস্থিতিতে করাই, তাহলে আমার কার্বন কার্বন দ্বিবন্ধনের যেখানে হাইড্রোজেন আয়নের সংখ্যা বেশি আছে সেখানে কি হবে, আমাদের বিকারকের ঋণাত্মক অংশ সেই জায়গায় যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে এই হাইড্রোজেনটা যুক্ত হবে। এটাই বলেন আমাদের খরাস সাহেব। এখানে বিক্রিয়া করে দুই ধরনের উৎপাদ তৈরি হবে, একটা হচ্ছে মুখ্য যৌগ আর একটা হচ্ছে গৌণ যৌগ। আর মুখ্য যৌগ হিসাবে কি হবে, এন প্রোপাইল ব্রোমাইড, আর গৌণ যৌগ হিসাবে কি উৎপন্ন হবে, আইসোপ্রোপাইল ব্রোমাইড। আশা করি এই বিক্রিয়াটা আপনারা কি হচ্ছে বুঝছেন। এখন আমরা যদি আবার যাই আরেকটা বিক্রিয়া যদি দেখি, সেক্ষেত্রে আসেন আরেকটা বিক্রিয়া আমরা দেখি। সেই ক্ষেত্রে এখন আমরা নেব একটা উদাহরণ, সেটা হচ্ছে আইসো বিউটিন। তাহলে আইসো বিউটিনের সংজ্ঞাটা আমি একটু লিখে দিই। আইসো বিউটিন হচ্ছে CH3 ডাবল বন্ড CH2। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে আইসো বিউটিন। কি আইসো বিউটিন। হ্যাঁ, এই আইসো বিউটিনের সাথে কি অপ্রতিসম বিকারক এইচ ব্রোমাইড, এটা হাইড্রোজেন ব্রোমাইড। এখানে কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে এই বিক্রিয়াটা হবে। ঠিক আছে, এখানে কি যুক্ত করতে হবে, আমাদের পারঅক্সাইড যুক্ত করতে হবে। তাহলে এই দিলাম পারঅক্সাইড। তাহলে আমরা কি করব, দেখেন আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন কোথায় আছে, এখানে আছে। এখন দেখেন কোন জায়গায় হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনে। তাহলে এখানে কি যুক্ত হবে, এখানে এই ব্রোমাইড আয়নটা যুক্ত হবে। ঠিক আছে, আর এই হাইড্রোজেনটা এখানে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কম, এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা আমি করাই। CH3C, এখানে যেহেতু এইচ আসছে এই এইচ দিলাম, আর উপরে হচ্ছে CH3 বসাই দিলাম। আর এখানে যেহেতু CH2 এর সাথে কি যাবে, ব্রোমাইড আয়ন যাবে। তাহলে এর নাম কি বলেন তো, এটার নাম হচ্ছে আইসো বিউটাইল ব্রোমাইড। কি নাম, আইসো বিউটাইল ব্রোমাইড। হ্যাঁ, এটা কতটুকু উৎপন্ন হবে, এটা হচ্ছে 99.1% কি হবে, উৎপন্ন হবে। ঠিক আছে, আর এটা হবে কি আমাদের মুখ্য যৌগ বা প্রকৃত যৌগ। ঠিক আছে, আরেকটা যৌগ উৎপন্ন হবে কি, যেখানে আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধনের হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেইখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে কম আছে সেখানে এই ব্রোমাইড আয়নটা উৎপন্ন হবে, অর্থাৎ এই যৌগের বিপরীতটা। তাহলে আমি এখানে বসাই দিই CH3, যেহেতু এখানে আমাদের কি আছে, হাইড্রোজেন সংখ্যা কম আছে, তাহলে এখানে আমাদের কি চলে যাবে, এখানে ব্রোমাইড আয়নটা দিয়ে দিলাম। আর দেখেন এখানে কি ছিল CH2, এখানে যদি একটা হাইড্রোজেন আমি দিয়ে দিই, তাহলে
আমাদের কিন্তু CH3 হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম কি হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এটার নাম কি টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। ঠিক আছে, এটা কতটুকু উৎপন্ন হবে? এটা 0.99% উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যৌগ? এটা হচ্ছে আমাদের গৌণ যৌগ। গৌণ যৌগ। তাহলে আশা করি এই বিক্রিয়াটা আমি কি করতে পারছি, আপনাদের বুঝাইতে পারছি। তাহলে কী হয়েছিল? এটা ছিল আইসোবিউটিন। আইসোবিউটিন হাইড্রোব্রোমাইডের সাথে কী করছে? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করছে পারঅক্সাইডের উপস্থিতিতে। তখন কি উৎপন্ন হয়েছে? আমাদের খরাসের নিয়ম অনুযায়ী এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এখানে কার্বন সংখ্যা কী ছিল? কম ছিল, এখানে বেশি ছিল। তাহলে উনি বলছিল কি, যেখানে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে কি হবে? আমাদের এই বিকারকের ঋণাত্মক আয়নটা এখানে যুক্ত হবে। তাহলে আমি এই যে ঋণাত্মক আয়নটা কিন্তু ওখানে যুক্ত করছি, আর এখানে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম ছিল এখানে একটা কি দিয়ে দিয়েছিলাম? হাইড্রোজেন দিয়ে দিয়েছিলাম, আর এখানে ব্রোমাইড দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে প্রকৃত যৌগ। এটা 99.1% তৈরি হবে, নাম হচ্ছে আইসোবিউটাইল ব্রোমাইড। এখন দ্বিতীয় যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে গৌণ যৌগ। সেটা কি হবে? আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধনের যেখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হচ্ছে ব্রোমাইড আয়ন যাবে, আর যেখানে বেশি সেখানে এই হাইড্রোজেন আয়ন চলে আসবে। তাহলে দিয়ে দিলাম। এই জায়গায় আমাদের কি ছিল? এই কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন কম ছিল, এর সাথে এই ব্রোমাইড দিয়ে দিলাম, আর এখানে যেহেতু একটা হাইড্রোজেন বেশি ছিল এর সাথে একটা দিলে 3টা হয়ে গেছে। তখন কি উৎপন্ন হয়েছে? তখন উৎপন্ন হয়েছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এটা হচ্ছে গৌণ যৌগ। এটা কতটুকু উৎপন্ন হবে? এটা হচ্ছে 0.99% উৎপন্ন হবে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি ভিডিওটা সুন্দর করে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাপোর্ট করবেন। কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোটো বোন হিসাবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কী করবেন, এই ভিডিওটা দেখার আগে মার্কনিভের নীতিটা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।